হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। সোমস ক্লাসরুমের আজকের ক্লাস 11 এর দ্বিতীয় সেমিস্টারের এই পর্বের ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ক্লাসে আমরা বাংলা কবিতা অংশ থেকে তোমাদের যে শেষ কবিতা রয়েছে, অর্থাৎ জয় গোস্বামীর লেখা নুন কবিতা, সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি, এই ভিডিওটার মধ্যে দিয়ে সম্পূর্ণ কবিতাটার আলোচনা সহ তোমাদের পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়ে যেতেই হবে পরীক্ষার জন্য, সেটা কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটা পুরোটা দেখো এবং নুন কবিতার সম্পূর্ণ ব্যাখ্যা, তত্ত্ব ব্যাখ্যা সহ আলোচনাটা কিন্তু বুঝে নাও। তাই জন্য তোমাদের সবার আগে কি করতে হবে, অবশ্যই তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইটা নিয়ে কিন্তু তোমাদের সামনে খুলে বসে পড়তে হবে এবং সম্পূর্ণ কবিতাটা বুঝে নিতে হবে। তাহলে চলো দেরি না করে মূল ভিডিওর দিকে আমরা এগিয়ে যাই। দেখো, আজকে নুন কবিতা আলোচনার সূত্রে প্রথমেই আমরা কিছু জানবো বা তোমাদের কাছ থেকে আমি একটু জিজ্ঞেস করব। প্রথমে বলবো, নুন শব্দটার সাথে আমরা তো সকলেই পরিচিত। আমাদের নিত্য প্রয়োজনীয় দিনের ঘরোয়া প্রত্যেকটা জিনিসে, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তো নুন একটা অপরিহার্য অঙ্গ। যেই নুনটা আমরা যদি খাদ্যের মধ্যে না দিই, সেটা হয়তো টেস্ট বা স্বাদই আমরা কিছু উপভোগ করতে পারবো না। তাই নুন আমাদের জীবনে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস খাদ্যের ক্ষেত্রে। এই নুনটাকে নিয়ে কি কবিতা লেখা যায়? তোমাদের কি মনে হয়? অবশ্যই যায়। কবি জয় গোস্বামী লিখে দেখিয়েছেন। এবং এই নুনটা কিভাবে এই কবিতার মধ্যে প্রতিভাত হচ্ছে, নুন কবিতাটা কেন এতটা আমাদের কাছে তাৎপর্যপূর্ণ, অর্থবহ, সম্পূর্ণটা কিন্তু জানবো। সেমিস্টার 2 এ ক্লাস 11 এর নুন কবিতার আলোচনায় প্রবেশ করি। দেখো, প্রথমে নুন কবিতা আলোচনার সূত্র প্রসঙ্গে আমরা যিনি কবি অর্থাৎ জয় গোস্বামী, তার সম্পর্কে কিছু গুটি কয়েক কথা জেনে নেব। জানার আগে তোমরা অবশ্যই তোমাদের যে পাঠ্য টেক্সট বই রয়েছে সেটা কিন্তু, এই যে তোমাদের কবি পরিচিতি অংশ রয়েছে সেটা কিন্তু খুলে নেবে। দেখো, প্রথমে বলছে জয় গোস্বামী জন্ম হয়েছিল 1954 সালে। দাঁড়াও, কালারটা চেঞ্জ করুন। 54 সালে কলকাতায়। বাংলা সাহিত্যের এক খ্যাতিমান কবি। তার লেখা উল্লেখযোগ্য কবিতার বই প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, ভূতুম ভগবান গুরুত্বপূর্ণ, ঘুমিয়েছে ঝাউপাতা, বজ্রবিদ্যুৎ খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই, হরিণের জন্য একক, ভালোটি বাসিব, শিবির, গড়াদ গড়াদ প্রভৃতি উল্লেখযোগ্য। যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা, সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি। বাংলা আলোচনায় তার লেখা আকস্মিকের খেলা, আমার রবীন্দ্রনাথ, গোসাই বাগান প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। তোমাদের টেক্সট বইয়ের যে কবি পরিচিতি অংশ রয়েছে সেখানে কিন্তু জয় গোস্বামী সম্পর্কে এই ধারণাটাই দেওয়া রয়েছে। এবার মূল আলোচনা প্রসঙ্গে যাওয়ার আগে আমরা কবিতাটির মূল যে শব্দ অর্থাৎ নুন, এই কবিতার মধ্যে কিভাবে ব্যঞ্জিত হয়েছে, কেন নুন শব্দটি এই কবিতার জন্য উপযুক্ত, সেটা একটু জানবো। প্রথমে নুন শব্দটির রূপক ধর্মিতা কেন, সেটা একটু বুঝতে হবে। কেন নুন কবিতাটি রূপক কবিতা বা রূপক সাংকেতিক কবিতা হিসেবে বিবেচিত হয়েছে পাঠ্যে, সেটা জানতে হবে। তারও আগে আমরা জানবো রূপক সাংকেতিক কবিতা বলতে কি বোঝায়। দেখো, রূপক সাংকেতিক কবিতা বলতে বোঝায় যে শব্দ বা কবিতার অন্তর্নিহিত অর্থ এবং বাহ্যিক অর্থ দুটো কিন্তু আলাদা হয়। অর্থাৎ নুন কবিতাটার নুন শব্দটির দ্বারা আমরা একটি খাদ্যদ্রব্য বা খাদ্য বস্তুর ন্যূনতম উপাদান হিসেবে বুঝতে পারছি, এবং তার অন্তর্নিহিত অর্থ, একটা বাচ্চার্থ বা বাহ্যিক অর্থ এবং আরেকটি অন্তর্নিহিত অর্থ বা গূঢ় অর্থ, যখন দুটো আলাদা হয় কোনো কবিতার, অর্থাৎ একটি কবিতার নাম একভাবে পোট্রে হচ্ছে, আবার কবিতার বাচ্চার্থ বা অন্তর্নিহিত অর্থ আর একভাবে পোট্রিট হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো রূপক কবিতা বা রূপক সাংকেতিক কবিতা। এই যে আমাদের নুন কবিতাটি রয়েছে, সেই নুন শব্দটির একটি রূপক ধর্মিতা রয়েছে, অর্থাৎ দুটো মানে এই নুন শব্দটার দ্বারা আমরা বুঝতে পারছি। প্রথম যে মানেটা আমরা সাধারণ অর্থে বুঝি সেটা হচ্ছে যে কোনো খাদ্যের ন্যূনতম অথচ গুরুত্বপূর্ণ উপাদান, এটা আমরা নুন বলতে সাধারণ অর্থে বুঝি। কিন্তু এখানে নুন কবিতার যে অন্তর্নিহিত বা যে গূঢ় অর্থটা আমাদের কাছে সব থেকে বেশি জানতে হবে, সেটা হচ্ছে এইটা,
কি বোঝাচ্ছে এখানে নুন বলতে? শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের কবিতা হচ্ছে এই নুন কবিতা। যেখানে নুনকে কিভাবে প্রতিবাদের ভাষা হিসেবে কবি বেছে নিয়েছেন সেটা আমরা আজকে কবিতার প্রত্যেকটা ছত্র পড়তে পড়তে কিন্তু জানবো। কবিতাটা কিন্তু খুব সহজ, আবার একাধারে যারা বুঝবে না তারা কিন্তু খুব কঠিন বলে মনে হবে, কারণ এটা একটা যেহেতু রূপকধর্মী কবিতা, এর একটা অন্তর্নিহিত অর্থ এবং একটি বাহ্যিক অর্থ রয়েছে। চলো পরের আলোচনা যাই। এবার আমরা জানবো নুন কবিতার উৎস গ্রন্থটি কি। নুন কবিতাটি জয় গোস্বামীর লেখা ভূতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। খুব ইম্পর্টেন্ট এটা। পরবর্তীকালে 2008 সালে জয় গোস্বামীর শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের এই নুন কবিতাটি। পরবর্তীতে আমরা মূল কবিতার আলোচনার দিকে চলে যাব, যার কারণে তোমাদের টেক্সট বইটা কিন্তু সামনে রেখে প্রত্যেকটা লাইনের অর্থ এবং শব্দার্থ লিখে নিয়ে বুঝে পড়তে হবে। চলো প্রথমে দেখো, বলছে আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। এবার অন্তর্নিহিত অর্থটা একটু ভালো করে বুঝবে। আমরা তো অল্পে খুশি, এই আমরা কারা সবার প্রথমে জানতে হবে। এই আমরা হচ্ছে সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের সাধারণ মানুষেরা, যাদেরকে এখানে আমরা বলে কবি সম্বোধন করেছেন। তিনি মনে করছেন যেন কবি জয় গোস্বামী সেই নিম্নবিত্ত মানুষদের মধ্যে একজন, তাই তিনি তাদের আলাদা করে কোনো নাম না দিয়ে আমরা বলছেন, অর্থাৎ নিজের একাত্ম আত্মার সঙ্গে পরিচিত এমন ব্যক্তি তিনি যেন সেই নিম্ন মধ্যবিত্ত মানুষদেরই মধ্যে একজন, সেইটা বোঝাতে গিয়ে তিনি আমরা শব্দটি ব্যবহার করছেন। তিনিও যেন সেই নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যেই একজন বলে বিবেচিত করেছেন নিজেকে। আমরা তো অল্পে খুশি, কারা অল্পে খুশি? এই সাধারণ মধ্যবিত্ত মানুষেরা অল্প কিছুতেই খুশি, তাদের বেশি কিছু জীবনে চাই না। জীবন ধারণের জন্য সামান্য অন্ন বস্ত্র এবং বাসস্থান হলেই তারা তাদের সেই মধ্যে থেকে নিজের জীবনটাকে অতিবাহিত করে দেয়। তারা অল্পে খুশি, বেশি কিছু তারা চান না। কি হবে দুঃখ করে? কারণ আমরা তো নিম্নবিত্ত মানুষ, আমাদের তো উচ্চাকাঙ্ক্ষা নেই, বেশি কিছু পাওয়ার আশা নেই, তাই আমাদের ওই পাওয়াটার জন্য দুঃখ করে লাভ নেই। যে আমাদের যেটা আমাদের হাতের নাগালের বাইরে, সেই যেটা আমরা পাবো না সেটা নিয়ে দুঃখ করে আমাদের কোনো কাজ নেই। তাই বলছেন আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এই আমাদেরকে আবারও বলবো, এটা হচ্ছে আমাদের সাধারণ নিম্নবিত্ত মানুষদের কথা বলছে, শ্রমজীবী দিন আনা দিন খাওয়া মানুষদের। তাদের সেই মানুষদের সাধারণভাবে দিন চলে যায় কিভাবে? সাধারণ ভাত কাপড়ের মধ্যে থেকে। ভাত কাপড় মানে কি? অন্ন এবং বস্ত্রের যদি যোগান থাকে তাহলে সেইটুকুনির মধ্যে থেকে কিন্তু তাদের সারা দিনের জীবনযাপন চলে যায়। তাদের বেশি কিছুর প্রয়োজন হয় না জীবন ধারণ করার জন্য, বেঁচে থাকার জন্য। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। এই সমস্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের দিন কিভাবে চলে যায়? অসুখ ধার দেনা করতে করতে। কারণ কি? এই সামান্য মধ্যবিত্ত মানুষদের জীবনের রোজ নামটা হচ্ছে অসুখ। সেই অসুখ সারানোর মতো পয়সা বা তার যে পথ্যের যোগান সেটা পর্যন্ত তারা করতে পারে না। সেটা জোগাড় যদি করতে যায় তাহলে ঘরের পয়সা না দিয়ে কি করতে হয়? ধার দেনা করতে হয়। এই ধার দেনা কিন্তু নিম্নবিত্ত মানুষের রোজ নামচা, ধার দেনার মধ্যে থেকে জীবনযাপন অতিবাহিত করা। রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। গঞ্জিকা কথার অর্থ কি? গাঁজা বা নেশা বস্তু যেটাকে আমরা বলি সেটা হচ্ছে গঞ্জিকা। কেন বলছে? এই যে সারাদিনকার আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের যে দিনের পরিশ্রম, দুঃখ, দারিদ্রতার ক্লেশ সেটা ভুলে থাকার জন্য তারা কি করছেন? নেশায় মগ্ন হচ্ছেন। কারা? দুই ভাই। খুব মাথায় রাখতে হবে, দুই ভাই বলতে এখানে কাদের কথা বোঝানো হয়েছে? প্রথমত এখানে দু ভাই বলতে আমরা কবিতার শেষে গিয়ে দেখব মধ্যবিত্ত সমাজের দুই প্রধান পুরুষ চরিত্র যারা সংসারের জন্য রোজগার করেন, অর্থাৎ বাবা এবং ছেলে। এখানে কবি বাবা এবং ছেলেকে দুই ভাই রূপে প্রতিভাত করেছেন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের প্রথমে পাচ্ছি। এই দুই ভাই অর্থাৎ বাবা ছেলে সারাদিন যখন কঠোর পরিশ্রম করছে, পরিবারের জন্য রোজগার করছে, রোজগার করে এনে যখন রাত্রিবেলা
খেতে বসছে তখন দু ভাই মিলে সারা দিনের যে কষ্ট, সারা দিনের যে পরিশ্রম, দারিদ্রতার যে কষ্ট, সেই কষ্টটা ভুলে থাকার জন্য কি করছেন, গঞ্জিকা সেবন করছেন, অর্থাৎ নেশার মধ্যে নিজেকে ডুবিয়ে দিচ্ছেন এই দুঃখ, দারিদ্রতাপূর্ণ জীবনের দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য। বোঝা গেল? পরবর্তী লাইন, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। তোমাদের কিন্তু অবশ্যই কবিতাগুলো মুখস্থ করে ফেলতে হবে, যাতে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি লাইন তুলে দেয় কোন কবিতার অংশ, কি ব্যঞ্জনা ব্যক্ত করা হয়েছে, সেগুলো যেন খুব ভালোভাবে পরীক্ষার উত্তরে লিখতে পারো। কি বলছে এই লাইনটার অর্থ বোঝো। বলছে সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। খুব ইম্পর্টেন্ট দুটো লাইন। এই নিম্নবিত্ত মানুষদের প্রতিদিন হয়তো অন্যের যোগানের জন্য যে বাজার করতে হবে, বাজারে গিয়ে খাদ্যের যোগানের জন্য বাজার করতে হবে, সেটা রোজ করা হয় না। আবার হলে হয় মাত্রা ছাড়া, আবার যেদিন একটুখানি রোজগার ভালো হয়েছে, টাকা পাওয়া গেছে, সারাদিন পরিশ্রমের পর যে পারিশ্রমিক সেটা পাওয়া গেছে, সেই পারিশ্রমিক যখন পাচ্ছি তখন আবার বাজারটা হয়ে যাচ্ছে কিরকম, মাত্রা ছাড়ে, মাত্রাতিরিক্ত বাজার হয়ে যাচ্ছে, অনেক বেশি বেশি কেনা হয়ে যাচ্ছে সবকিছু। এটাই তো হয় সাধারণ মধ্যবিত্ত পরিবারের ঘরে, তাই তো? বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এখানে খুব সুন্দর একটা ব্যঞ্জনা দেওয়া হয়েছে। কি ব্যঞ্জনা? এই যে গোলাপ চারা শব্দবন্ধটির মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা বিশেষ ভাবকে এখানে বুঝতে পারছি। কোন বিশেষ ভাব? দেখো, সাধারণ মধ্যবিত্ত মানুষের ঘরে যাদের দিন আনা দিন খাওয়া চলছে, তাদের মধ্যে গোলাপ চারা একটা বিলাসিতার প্রতীক, তাই তো? গোলাপ ফুলকে একটা খুব শৌখিন সৌন্দর্য ফুল, তাকে একটা ভালো জায়গায় রাখতে হয়, পরিচর্যা করতে হয়, তাহলে তো সে ভালো ফুল ফুটবে সেই গাছটির মধ্যে থেকে, তাই না? কিন্তু এই যে যাদের দিন আনা দিন খাওয়া পরিবার, তাদের দুঃখ কষ্ট ধার দেনা অসুখ বিসুখ যাদের রোজ নামছা, তাদের কাছে এই গোলাপ চারাটা একটু বেমানান বলে মনে হচ্ছে না? যে সারাদিন যেদিন বাজার হচ্ছে সেদিনকে মাত্রাতিরিক্ত বাজার হচ্ছে, আবার টাকা বেশির জন্য তারা বাড়িতে ফেরার পথে কি নিয়ে আসছে, গোলাপ চারা কিনে আনছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট লাইন এখানে, যেটা একটা সৌজন্যের প্রতীক। দেখো, যতই মানুষ দরিদ্র হোক না কেন, মানুষের মধ্যে তো একটা সৌজন্য বোধ কাজ করে, যে আমারও তো ইচ্ছা করতে পারে যে আমি একটু বাড়িতে ভালো ফুল গাছ লাগাবো, একটু ভালো ফলের গাছ লাগাবো, সেই ফুল গাছটা থেকে সুন্দর ফুল ফুটবে। এই নিম্ন মধ্যবিত্ত মানুষের মনেও কিন্তু সেই সৌন্দর্য বোধটাই এখানে কাজ করছে, যে তারা যতই দরিদ্র হোক না কেন, যতই তাদের ধার দেনায় দিন কাটুক না কেন, তারা একটু সৌন্দর্য জীবনে পেতে চাইছে। এই সৌন্দর্যের প্রতীক এখানে গোলাপ চারা হিসেবে প্রতিভাত হয়েছে। যে গোলাপ চারাকে আমরা বুঝছি কি, যে এই গোলাপ চারা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, সৌজন্যের প্রতীক। সাধারণ দরিদ্র মানুষদের মধ্যেও যে সৌজন্য সুন্দর বোধটুকু রয়েছে, সেটাই এই গোলাপ চারা জাগরণ করছে। কিন্তু তৎক্ষণাৎ যখন গোলাপ চারা কিনে আনছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু মনে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। কি প্রশ্ন? কিন্তু পুতবো কোথায়? এই দিন আনা দিন খাওয়া মানুষদের, যাদের বাড়িতে জায়গা হয়তো একটুখানি, তাদের পরিবারের সদস্যরা মিলেই হয়তো খুব কম জায়গার মধ্যে অবস্থান করছে, তার মধ্যেই খাওয়া চলছে, তার মধ্যে রান্না চলছে, শোয়া চলছে। তাহলে এইটুকুনি জায়গার মধ্যে এই যে সৌজন্যের প্রতিভু গোলাপ চারা, সেটা তো একটা সুন্দর ফুল, তাকে যত্ন করতে হবে। সেই যত্ন করার জায়গাটা কি আছে? এটা পোতার জায়গাটুকু কি আছে? তখন এই সাধারণ মধ্যবিত্ত পরিবারদের মনে প্রশ্ন আসছে, লোকেদের মনে প্রশ্ন আসছে যে আমাদের বাড়িতে তো জায়গা জমি নেই, এই গোলাপ চারা যেটা সৌজন্যের প্রতীক, যাকে এত সুন্দর করে যত্ন করে লালিত পালিত করতে হয়, তাহলে সুন্দর ফুল দেয়, কিন্তু সেই পোতার জায়গা কি আমার বাড়িতে আছে? তাই প্রশ্ন করছেন কবি, কিন্তু পুতবো কোথায়? তার সঙ্গে আরো একটা প্রশ্ন কবির মনে জাগছে, ফুল কি হবেই তাতে? কেন? কেন ফুল হবে না? কেন এই প্রশ্ন? বলতে পারবে? তার কারণ এই যে প্রথমেই বলছি, গোলাপ চারার যত্নের প্রয়োজন হয়। আমাদের যারা রোজনামচা ঘর, যাদের দিন আনা দিন খাওয়া পরিবার, তাদের বিলাসিতা বা পরিচর্যার মতো বিষয়টা সারা জীবনের মধ্যে মস্তিষ্কেও হয়তো খুব কম আসে। সবসময় চিন্তা হয় কিভাবে রোজগারটা করা যায়, সংসারের অন্নাভাবটা দূর করা যায়। সেখানে এই গোলাপ চারা এনে পুঁতবো কোথায়, তো সেটা প্রথম কথা। আদৌ কি তাতে ফুল হবে? পরিচর্যার অভাবে সেটা নষ্ট হয়ে যাবে না তো? এরকম প্রশ্ন কিন্তু এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের মাথায় সবসময় ঘোরাফেরা করছে যখনই গোলাপ চারা কিনে আনছে, অর্থাৎ সৌজন্যটা মানুষের জীবনে প্রবেশ করছে। যখন সৌজন্য আসছে, সুখের দিন আসছে, তখন মনে হচ্ছে যে এই সুখের দিনটা কি ক্ষণস্থায়ী না অনেক দিন থাকবে? সেই ক্ষণস্থায়ী সুখের দিনের প্রতীক হচ্ছে গোলাপ চারা। যখন প্রশ্ন মনে জাগছে, কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে,
এই যে ফুল, যেটা একটা সৌন্দর্যের প্রতীক, সেটার কতদিন থাকবে? সেটা কি আমার জীবনে থাকবে? আমি কি আমার বাগানে রোপণ করতে পারবো, তার পরিচর্যা করতে পারবো? এই প্রশ্ন সাধারণ মধ্যবিত্তের মনে জাগছে। তারপরেই কবি বলছেন, আবার রিটার্ন করে যাচ্ছেন একটা লাইনে, কি? সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে। এই সব যে দিনের চিন্তা, সারাদিন বাজার হলো কি না হলো, সৌন্দর্যের প্রতিভরূপে গোলাপ চারা, সেটা এনে পুঁতবো কোথায়, আদৌ ফুল হবে কিনা, এইসব চিন্তা তারা আর করতে চাইছেন না। তারা কি বলছেন? সে অনেক পরের কথা, ও এনে তো দিয়েছি, এক জায়গায় পুঁতে দেবো, হলে হবে না হলে না হবে। সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে। আবার আমরা দেখছি কোথায়, কোন নেশা বস্তুর মধ্যে তারা ফিরছে, আবার গঞ্জিকা সেবনের মধ্যে দিয়ে। আবার এই দুঃখ যন্ত্রণা, যে আদৌ ফুল তাতে ফুটবে কিনা, গোলাপ চারা আনলাম তাতে ফুল হবে কিনা, সেই জিনিসগুলোর যে চিন্তা, সেই যে দুঃখের ক্লেশ, সেটা কিন্তু অনেক পরের কথা। এখন আমরা কিসে মনোনিবেশ করব? টান দিয়ে তাই গঞ্জিকাতে। গঞ্জিকা সেবনের মাধ্যম দিয়ে আমরা সেই দুঃখকে আবার ভুলে থাকার চেষ্টা করব। পরের লাইন, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাত চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। খুব ইম্পর্টেন্ট দুটো তব 4টে লাইন, ভালো করে বুঝবে। আমরা তো এতেই খুশি, কিসে খুশি? এই সাধারণ মধ্যবিত্ত জীবনে যাদের দিনানা দিন খাওয়া ব্যাপার, আমরা এইটুকুনি জিনিসের মধ্যেই খুশি আছি। বলো আর অধিক কে চাই, এর থেকে বেশি তো আমরা কিছু চাইছি না। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। আমাদের দিন কিভাবে চলছে? হেসে খেলে কষ্ট করতে করতে আমাদের দিন কিন্তু কোনো রকম ভাবে চলেই যাচ্ছে। মাঝে মাঝে চলেও না দিন, আবার মাঝে মাঝে দিন চলছে না। কারণ কি? যারা বাড়ির রোজগার করছে, যে সমস্ত পুরুষ মানুষেরা বাড়ির রোজগারের প্রধান ধারক, তাদের কি হয়ে যাচ্ছে? বাড়ি ফিরি দুপুর রাতে, অর্থাৎ কি সারাদিন কঠোর পরিশ্রম করার পর রাত্রিবেলাও যখন বাড়ি ফিরছি না, ভোর রাত্রের দিকে বাড়ি ফিরছি, তখন এসে যখন সামান্য খেতে বসেছি, সারাদিনের পরিশ্রমের পর, কঠোর পরিশ্রমের পর, কি দুঃখ জুড়ে আসছে? খেতে বসে রাত চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এই যে সামান্য মধ্যবিত্ত মানুষের জীবনের যে চাহিদা, সামান্য নুন ভাতটুকুও যাতে জুটছে না, এমন অবস্থায় এই নিম্নবিত্ত পরিবারের সদস্যদের। এটাই তো আমাদের চিত্র নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের পরিবারের মধ্যে, তাই তো? তাই বলছেন, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরে দুপুর রাতে, খেতে বসে রাত চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এই নেই কেন বলো তো? নেই একটু তোমরা জানিও যে কবিতার মধ্যে দিয়ে এত যে একটা নেগেটিভিটি দেখানো হচ্ছে, একটা একটা নাসূচক কিছু দেখানো হচ্ছে, যে কিছু একটা নেই, কিছুর একটা অভাব। সাধারণ মধ্যবিত্তের পরিবারে যে অভাব, সেটা কেন? তোমরা যদি জানো একটু কিন্তু লিখে আমাকে কমেন্ট করে জানাবে। বোঝা গেল? তাহলে আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাত চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। সেই ঠান্ডা ভাত যখন রাত্রিবেলা খেতে বসেছি, সেখানে সামান্য নুনের যোগানটুকুও আমাদের বাড়িতে নেই। অভাব, অনটনের প্রতীক এই শব্দটা, নুন নেই ঠান্ডা ভাতে। সামান্য নুনের তো অভাব। এই যে সাধারণ মানুষরা বলছে তাদের পঞ্চব্যঞ্জন দিয়ে খাবার প্রয়োজন নেই, বিশেষ কিছু উচ্চ পর্যায়ের ভোজ তাদের প্রয়োজন নেই, সামান্য ঠান্ডা ভাতে তাদের একটু নুনের প্রয়োজন, সেটা খেয়েই তারা সন্তুষ্টি তৃপ্তি লাভ করবে। সেই নুনটুকু যেন তাদের জীবনে, তাদের খাদ্যের পাতে পড়ছে না। এতটা অভাব, এতটা অনাহার এই কবিতাটার মধ্যে থেকে ফুটে উঠছে। রাত চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। একদম কবিতার শেষ দিকের লাইন কি বলছে? বলছে এই যে বলছে না, রাগ খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এই রাগটা কিসের রাগ? অন্না ভাবের রাগ। সারাদিন পরিশ্রম করে আসার পর শুকনো ঠান্ডা ভাতেও যদি একটু নুন না পাওয়া যায়, তার যে রাগ, সেটাই এখানে। অর্থাৎ পেটের আগুনের জ্বালার যে রাগ, পেটের খিদে মাথায় রাগের ওপর উঠে গেছে, রাগে পরিণত হয়েছে। সেই রাগ কিভাবে বা প্রতিভাত হচ্ছে? রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। এটা রাগের খুব পুরো ডেফিনেশন বোঝাচ্ছে, যে এতটাই রাগ, চরম রাগের কথা বলছে, যেই রাগটা আমার মাথায় চড়ে রয়েছে, তারপর মনে হচ্ছে যেন সেই রাগের মাথায় আমি চড়ে উঠছি। এতটা গভীর রাগের এখানে প্রকাশ করা হচ্ছে। কিসের রাগ? অন্যের অভাবের রাগ, পেটের খিদের আগুন মাথায় রাগের রূপ নিয়েছে। তাই বলছে রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি।
এই যে সারাদিন খেটে আসার পর অন্যের অভাব, সাধারণ শুকনো ভাতে লবণের যোগানটুকু নেই, তখন যে মাথায় আগুন চলছে, যে রাগ উঠছে, তার ফলে এই যে বাপ বেটা বলেই দিল, বাপ বেটাকে এখানে দু ভাই বলে সম্বোধন করা হয়েছে। এই বাপ বেটা মিলে কি করছে, সারা পাড়া চিৎকার করে অশান্তি করে মাথায় করছে। কারণ কি, অন্যের অভাবের জন্য। বারে বারে বলছি, বলছে করিত কার্তাতে কি, আমরা তো সামান্য। এই যে আমরা এত সারা পাড়া মাথায় করছি, রাগ আমার মাথায় চড়ছে, আমি তার মাথায় চড়ছি, এটা কবি প্রশ্ন করছেন করিত কার্তাতে কি, এটা তো আমার রাগ, আমার পেটের জ্বালা রাগ, আমাদের তো কেউ কিছু সাহায্য করছে না দিয়ে, তাই প্রশ্ন করছেন করিত কার্তাতে কি, কারোর তাতে তো কিছু যায় আসার কথা নয়, আমরা তো সামান্য লোক, আমরা তো সামান্য মধ্যবিত্ত লোক, আমাদের কি একটা দাবি, একটাই মাত্র দাবি সাধারণ মধ্যবিত্ত মানুষদের, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই দাবিটা খুব গুরুত্বপূর্ণ একটা দাবি আমাদের মধ্যবিত্ত মানুষদের, আমাদের যারা রাষ্ট্রনায়ক রয়েছেন, যারা একদম শিখরে রয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের কাছে একটাই এই নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের দাবি যে আমাদের শুকনো ভাতে সামান্য যেন লবণের ব্যবস্থাটুকু আমরা করতে পারি, এই সুযোগটুকু যেন আমাদের করে দেওয়া হয়, এই দাবিটা যেন মেনে নেওয়া হয়। তাহলে দেখো, নুন কবিতার মধ্যে দিয়ে নুনকে কিভাবে একটা দাবির প্রতীক হিসেবে জয় গোস্বামী কিন্তু তুলে ধরলেন আমাদের কাছে। জীবনে খাদ্যের ক্ষেত্রে আমাদের নুন একটা অপরিহার্য অঙ্গ, যেটা না দিলে হয়তো আমরা খাবারের কোনো স্বাদ বুঝতে পারবো না। কিন্তু এই সামান্য নুনটুকুই যে নিম্ন মধ্যবিত্ত মানুষদের ঘরে কতটা একটা গুরুত্বপূর্ণ উপাদান, শুধুমাত্র খাদ্যের জন্য নয়, এখানে নুন কবিতাটা কিসে হিসেবে প্রতিপাদ হয়েছে, দাবির সোচ্চার হিসেবে। কিসের দাবি, অন্যের অভাবের বিরুদ্ধে, যাতে সামান্য ভাতে তারা একটু নুন পর্যন্ত পেতে পারে, সেই দাবিটাই এখানে সোচ্চার হয়েছে কবিতার প্রত্যেকটা ছত্রে প্রত্যেকটা লাইনে। বোঝা গেল? এরপর নুন কবিতার মূল ভাবটা কি বলা হয়েছে খুব ভালো করে একটু বুঝবে। আমরা তো লাইন বাই লাইন আলোচনা করলাম, কিন্তু অ্যাকচুয়াল মূল ভাবটা কি এখানে কিন্তু একটু বুঝতে হবে। যদি কেউ চাও আমি সরে যাব, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিও। সামান্য ভাত কাপড় আর মাথা গোজার ঠাই জোগাড়ের চেষ্টাতেই দিন কেটে যায় নিম্নবিত্ত সাধারণ মানুষের। হাড় ভাঙা পরিশ্রম করলেও দৈনন্দিন জীবনের চরম দরিদ্রতার হাহাকার থেকে মুক্তি পায় না তারা। সমাজ চালক তথা রাষ্ট্রনায়কদের কাছে এই সমস্ত মানুষের আবেদন, কেবল ভাতটুকুতে একটুখানি নুনের সংস্থান যেন তারা করতে পারেন। তবে রাষ্ট্রনায়কদের কানে সে দাবি কিন্তু কোনোদিনই পৌঁছায় না। অতি সাধারণ নিম্নবিত্ত মানুষের লবণহীন শুকনো ভাতের দাবি চিরকাল চলতেই থাকে, তা শেষ কোনোদিন হয় না। তাহলে বোঝা গেল সাধারণ নিম্নবিত্ত মানুষের নুনের দাবিটা কতটা গুরুত্বপূর্ণ, নুন তাদের জীবনে কতটা অপরিহার্য, নুন ছাড়া এই কবিতাটা কতটা অসম্পূর্ণ, এই দাবিটা কতটা অসম্পূর্ণ। বোঝা গেল তো? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ স্যার কবিতাটা বুঝতে পারলাম, কি তার অন্তর্নিহিত অর্থ, কেন নুন এখানে এত অপরিহার্য, এতটা গুরুত্বপূর্ণ। এরপরে নুন কবিতা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পড়তে হবে। এখানে আমি তোমাদের মূলত আজকে ডাইরেক্ট কোশ্চেন গুলো বলে দেবো। এছাড়া ইনডাইরেক্ট কোশ্চেন হিসেবে তোমাদের একটু জিনিস মাথায় রাখতে হবে, যে তোমাদের যে কবিতার প্রত্যেকটা লাইন আছে, প্রত্যেকটা যে দুটো দুটো স্ট্যান্জা বা ছত্র আছে, সেই ছত্রগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সেটা তোমরা যে যে সহায়িকা পড়ছো সেই সহায়িকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়াও কিছু ডাইরেক্ট কোশ্চেন দেয় কোট লাইন না তুলে, সেগুলো তোমাদের একটু জানতে হবে যে কোন কোন ডাইরেক্ট প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবো, কোন প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটা কিন্তু একটু দেখে নেবে। প্রথম প্রশ্ন বলছে, জয় গোস্বামীর লেখা নুন কবিতার নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। এটা একটা ডাইরেক্ট কোশ্চেন। নুন কবিতায় আলোচিত শ্রেণী বৈষম্যের পরিচয় দাও। এটাও একটা ডাইরেক্ট কোশ্চেন। পর প্রশ্ন, শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রটা নুন কবিতায় যেভাবে প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো। এটা একটা গুরুত্বপূর্ণ ডাইরেক্ট কোশ্চেন। চতুর্থ প্রশ্ন বলছে, নিম্নবিত্ত জীবনের ছবি নুন কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা লেখো। এটাও একটা ডাইরেক্ট প্রশ্ন, যেগুলো প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 5 করে। এবার সেটা তোমাদের যখন তোমাদের ইনডাইরেক্ট কোশ্চেন দেবে, সেটা তোমাদের 2+3 অথবা 3+2 এভাবে কিন্তু ভেঙে দিতে পারে। যেহেতু পর্ষদ বলেছে তোমাদের কবিতা অংশ থেকে টোটাল 5 নম্বরের একটা প্রশ্ন আসবে, সেই 5-এর প্রশ্ন ডাইরেক্ট 5 নম্বরের হতে পারে, অথবা এভাবে ডিভিশন করে 2+3 অথবা 3+2 করেও কিন্তু আসতে পারে। সেই অর্থে বলবো তোমরা কিন্তু তোমাদের যে সহায়িকা বই ফলো করছো, যে রেফারেন্স বই ফলো করছো, সেই বই থেকে কিন্তু
এই প্রশ্নগুলো যাতে লেখা আছে কিনা ডাইরেক্ট কোশ্চেন হিসেবে সেগুলো কিন্তু দেখে নেবে। এছাড়াও বারবার বলছি যে প্রত্যেকটা যে কবিতার লাইন রয়েছে, ছত্র রয়েছে, সেই প্রত্যেকটা কবিতার ছত্রের অন্তর্নিহিত অর্থ, তাৎপর্য বিশ্লেষণ, ব্যাখ্যা এরকম ধরনের প্রশ্ন কিন্তু দিতেই পারে। তাহলে সেগুলো কিন্তু অবশ্যই পড়বে, কারণ দেখো প্রত্যেকটা লাইন প্রশ্নে রয়েছে, প্রত্যেকটা লাইন লিখে লিখে করাতে গেলে তোমাদেরও সময় যাবে এবং ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তাই জন্য বলছিলাম যে প্রত্যেকটা যে কবিতার লাইন রয়েছে সেগুলো তো অবশ্যই তাদের তাৎপর্য ব্যাখ্যা পড়বে, তার সঙ্গে ডাইরেক্ট কোশ্চেন হিসেবে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো রেডি করবে। এছাড়াও তারপরেও তোমাদের স্কুল রয়েছে, কারণ এবার থেকে ক্লাস 11 এর ফাইনাল পরীক্ষা কিন্তু স্কুলে প্রশ্ন করছে। তোমাদের ফার্স্ট সেমিস্টারও তোমরা দেখেছো এবং সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলের স্যার ম্যাডামরাই করবেন। তাই স্যার ম্যাডামরা তোমাদের কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়তে বলছেন, তারা কোন প্রশ্নগুলো বিশেষ করে পড়তে বলছেন, সেগুলো কিন্তু অবশ্যই মার্ক করে সেগুলোই পড়বে এবং তার পাশাপাশি এই প্রশ্নগুলো রেডি রাখবে এবং মিলিয়ে নেবে যে তোমাদের স্যার ম্যাডাম যে প্রশ্নগুলো দিচ্ছে সেই প্রশ্নের সঙ্গে এই প্রশ্নের মিল আছে কিনা। বোঝা গেল? তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের নুন কবিতার সম্পূর্ণ লাইন বাই লাইন আলোচনা, বিস্তৃত ব্যাখ্যা, শব্দার্থ সহ আলোচনা করলাম, উৎস গ্রন্থ সহ, কবি পরিচিতি সহ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। কমেন্ট বক্স তোমাদের সবার জন্য ওপেন রয়েছে, তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টগুলো পড়লে কিন্তু আমার যথেষ্ট ভালো লাগে এবং তখন মনে হয় যে এই ভিডিওগুলো করার যে সার্থকতা সেটা আমি পাচ্ছি। তোমাদের ভালো লাগা, তোমাদের বোঝানোটাই আমার কাজ। সেটা যদি সার্থক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো। এছাড়াও আমাদের চ্যানেলে, সোমস ক্লাসরুমের চ্যানেলে বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন এবং লালন শাহ ফকিরের লেখা লালন শাহ ফকিরের গান কবিতা দুটোর আলোচনা কিন্তু অলরেডি আপলোড করা আছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্রথম দুটো কবিতার আলোচনা কিন্তু দেখে নেবে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের ভিডিওটিতে। এবং তোমাদের যদি যে যে ক্লাসের প্রয়োজন, সাহিত্যের ইতিহাস, গল্প, নাটক, যাবতীয় যা ক্লাস তোমাদের প্রয়োজন হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি দেখতে পেলে কিন্তু, বা আমি যদি জানতে পারি তোমরা কোন ক্লাস চাইছো, তাহলে কিন্তু অবশ্যই সেই ক্লাসের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সবাই ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, টাটা।